সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ধান বিক্রি করতে আসা চাষিদের কাছ থেকে ধলতা নেওয়ার অভিযোগ উঠল মিল মালিকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব হওয়া চাষিদের পক্ষ না নিয়ে উল্টে মিল মালিকদের পক্ষ নিয়ে অভিযোগকারী চাষিদেরই দালাল ও ফরে তরফা দিলেন ধান বিক্রির সাথে যুক্ত সোসাইটির ম্যানেজার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা SKUS সোসাইটির ধান ক্রয় কেন্দ্রে। জানা গেছে এই সোসাইটির মাধ্যমে সরকারি উদ্যোগে বেশ কিছুদিন ধরে ধান ক্রয় শিবির চলছে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকায়। মঙ্গলবার বিকালে সেই সোসাইটিতেই ধান বিক্রি করতে যান বেশ কিছু চাষি। তারা ১৫ কুইন্টাল ৮৫ কেজি ধান বিক্রি করেন। বাকি ৮৫ কেজি ধান ধলতা হিসাবে কাটা হয় বলে অভিযোগ, যার প্রতিবাদে সরব হন ধান বিক্রি করতে আসা চাষিরা। তারা ধান ক্রয় শিবিরে ক্ষোভ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী চাষিদের অভিযোগ, দিন কয়েক আগে জেলা শাসক বুলবুল চণ্ডীর ধান ক্রয় শিবির পরিদর্শনে গিয়ে সাফ জানিয়েছিলেন কোনো চাষির কাছ থেকে ধলতা কাটা যাবে না। এমনকি যে সমস্ত চাষির কাছ থেকে ধলতা নেওয়া হয়েছিল তা জেলা শাসকের নির্দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। জেলা শাসকের সেই নির্দেশের কথা জানতে পেরেই তারা তুলসীহাটা SKUS সোসাইটির সরকারি ধান ক্রয় শিবিরে ধান বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এখন দেখছেন সরকারি নির্দেশকে উপেক্ষা করে কুইন্টাল প্রতি ৫ কেজি থেকে ৬ কেজি করে ধলতা কাটছেন মিল মালিকরা। এছাড়াও ধান বিক্রির স্লিপ দিতে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে এবং ধান ওঠানো নামানোর জন্য শ্রমিকরা টাকা নিচ্ছে। আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে এসেছিলাম। তুলসীহাটা SKUS সোসাইটি বলে একটা আছে, সেখানে ডেট ধরেছিলাম। এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম ৩ নম্বরে ধান মাপলাম। মাপার পরে উনি যে রুলস আছে ওনার বোমা মারলো, বোমা মেরে মিল পাস ধান ওই তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে ১৫ কুইন্টাল ৮৫ কেজি ধান মাপলো উনি। মাপার পরে আমাকে ১৫ কুইন্টালের স্লিপ দিল কাকাকে। আমি বললাম যে এটা ৮৫ কেজি কোথায় গেল? বলছে এটা সবাই দিচ্ছে, তোমাকেও দিতে হবে ধলতা, নাহলে ধান তোলা যাবে না, বুঝলেন। তারপরে আমি বললাম ৮৫ কেজি কিসের জন্য? গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুল চণ্ডী না হবিবপুরে DM সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ধলতাটা। তো আমরাও তো চাষি, তো আমাদেরকেও ধলতা রিটার্ন দিতে হবে। আমি বলছে ধলতা রিটার্ন দিলে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে, আমাকে হুমকি দিচ্ছে। এটা মিলারের লোক বলছে। তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে, স্লিপটাতে ১০০ টাকা চাইছে মিলারের লোক, বলছে এই স্লিপ ১০০ টাকা না দিলে তোমাকে দিব না। তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা ১০০ টাকা চাইছে। অবিলম্বে এইসব সোসাইটিকে বন্ধ করা উচিত সরকারকে। সরকার দিচ্ছে চাষিদের ফ্যাসিলিটি, কিন্তু এরা সরকারের ফায়দা লুটছে। এরা কত ধান দিলেন? ১৫ কুইন্টাল দিলাম না, কত নিল আপনার কাছ থেকে? ১৫ কুইন্টাল ৮৫ কেজি। তো দাম কত পেলেন? ১৫ কুইন্টাল। তো আপনি তো দিলেন ১৫ কুইন্টাল ৮৫ কেজি। ৮৫ কেজির দাম কি হলো? ঢাল ডালি কারা ধান টান নিল? মিল মালিক। কি বলছে মিল মালিক? কি দেখে ধান টালি ছড়া? ৫ কিলো করে কুইন্টালে নিবে। মানে এটা কি সরকারি নিয়মে বলছে ওরা? আপনি কি ঢালটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। যাই বোমা মেরেছে হ্যাঁ, ও ১০০ টাকা মাংস, আর যাই গাড়িটা লোড করছে ও মাংস ১০০ টাকা। এই বিষয়ে ধান বিক্রি করতে আসা চাষিরা সোসাইটির ম্যানেজারকে অভিযোগ করলে তিনি মিল মালিকদের পক্ষ নিয়ে চাষিদেরই দালাল ও ফরে বলেন। তোমার কোনটা ধান আছে তুমি দেখাও। আমার এই যে ধান আছে, ওই লোকটা কে হলো তোমার? আমার কাকা, জিজ্ঞাসা করো। খালি বললে হয়ে গেল? তুমি রক্তের গ্রুপ চেক করো। তুমি রক্তের গ্রুপ না, তুমি একটা ফড়িয়া, ঠিক আছে? তুমি দালাল। হ্যাঁ, আমি দালাল। হ্যাঁ, তুমি দালাল না হলে কিসে কাজ করছো? শুনো, আমাকে দালাল যদি না হয় কি না, শুনো, দালাল যদি না হয় তাহলে তুমি এখানে ঝগড়া করতে আসবে না। ধান তুমি রিটার্ন করেছো, কেসে কাজ করেছো, টাকা গুনে নিয়েছো, রীতিমতো ফোন পেতে টাকা গুনে নিয়েছো। তুমি আমাকে দেখাও, আমাকে বলছে যে তুমি আমাকে টাকা দিয়েছো। এই বিষয়ে তুলসীহাটা SKUS সোসাইটির ম্যানেজারকে ধরা হলে তিনি বলেন, ধানের কোয়ালিটি দেখে মিল মালিকরা ধলতা কাটছেন, বাকি অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। সেরকম আমি জানি না ঠিক, তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ওরা ঢালতা কাটে। এই যেমনি ধানের কোয়ালিটি থাকে ওইভাবে ঢালতা কাটে ওরা। একজন চাষি বিক্রি করতে এসে ১৫ ধান বিক্রি করলো। চাষি না, ও একটা দালাল খড়িয়া। না, চাষি বলছে যে এখানে না, না, না। ৮৫ কেজি তার ঢলতা কেটেছে ১৫ কুইন্টালে। কোথায় আপনি দেখান আমাকে? এই যে চাষি এখনই বললো তো, কই দেখান? এই যে স্লিপে আছে তো না বলছেন। না, ও স্লিপ দেখালে হবে নাকি? না, তো স্লিপেই তো প্রমাণ। আপনাদের কি প্রমাণ দিচ্ছেন তাহলে? মানে ধান দিচ্ছেন যে হ্যাঁ, ধানের কোয়ালিটি খারাপ আছে ওই জন্য ঢালতা কেটেছে। না, এরকম কি কোনো সরকারি গাইডলাইন আছে কি যে চাষিদের কাছে ঢালতা নেওয়ার? জানা নেই। না, আপনি যশোরে চালাচ্ছেন, কোনো সরকার গাইডলাইন দেয়নি আপনাদের? রাজ্য সরকার দেয়নি? না, আমার কাছে তো ঢলতা কি বন্ধ হবে? না, ওটা আমি বলতে পারছি না ঠিক, তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢোলতা কাটে। আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে ১০০ করে? না, ওটা আমার জানা নেই।
তারপর গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে? ওটাও আমার জানা নেই। বাংলার আবাস যোজনার সমীক্ষা চালাতে গিয়ে বঞ্চিত উপভোক্তাদের ক্ষোভের মুখে পড়লেন জয়েন্ট বিডিওর গাড়ি থামিয়ে তার কাছে আবাস তালিকার নাম না আসার কারণে রীতিমতো একরাশ ক্ষোভ প্রকাশ করলেন বঞ্চিত উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের চণ্ডীগাছি গ্রামে। জানা গেছে এদিন ওই এলাকায় আবাস যোজনার সমীক্ষা করতে যান চাঁচল 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও, কিন্তু তিনি বঞ্চিতদের বাড়ি না দেখেই তাদের অভিযোগ না শুনেই গাড়ি চেপে এলাকা ছাড়ছিলেন বলে খবর। আর ঠিক তখনই বঞ্চিত উপভোক্তারা তার গাড়ি থামিয়ে তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। আপনার নামে স্যার আমি কোর্টে কমপ্লেন করবো। হ্যাঁ বললাম আপনাকে, ঘটনায় চণ্ডীগাছি গ্রামের বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, তাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম আসেনি, তালিকা থেকে নাম কাটা পড়েছে, অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম এসেছে। এই বিষয়ে জয়েন্ট বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলে তিনি কোনো কথা না শুনেই গ্রামের ছেড়ে চলে যান। তাদের আরও অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথাতেই প্রশাসনের লোকজনেরা চলছে, তাদের কথাতেই আবাস তালিকা তৈরি করেছে। কাঁচা ঘর আছে, কাঁচা ঘর থাকার সত্ত্বেও আমরা ঘর পাচ্ছি না, আমাদের নাম কেটে দিয়েছে। আর এবার যাদের পাকা বাড়ি আছে তারাও ঘর পাচ্ছে, যাদের কাঁচা ঘর আছে কিনা তাদের বাড়ি ঘর দেখায় মানুষের, তারপরে ঘর নিচ্ছে, মানে মানুষের ঘর দেখায় কিনা ঘর নিচ্ছে ওরা। আর আমাদের কাঁচা ঘর আছে তো আমরা কি ঘর পাবো না? আমাদের কেন নামটা কাটা হলো? সার্ভে করতে এসেছিল, সবার নাম এখান থেকে নিয়ে গেছে, কিন্তু এখানে করেছে এদের চিলাগুলো আছে আর এদের নাম্বার আছে, তারাই নামটা কেটেছে। জয়েন্ট বিডিওকে কালকে বলেছি যে যাদের নিজের ঘর নাই, এটা আমরা ওদের যেটা ঘর আছে সেটা আমরা ঘর দেখাই দিচ্ছি, আপনারা চলেন। আমাদের কোনো কথা শুনলো না, ওরা ঘর দেখলো না, ওরা অন্যজনের ঘর দেখে দেখে চলে গেলো। এবার যাদের পাকা ঘর আছে তাদেরও বাড়িগুলোতে নিয়ে যাচ্ছি, ওরা যাবে না, ওরা ওই কথা শুনে গুনে ওদের কি বলেছে না বলেছে ওরা ওদের কথা শুনে গুনে চলে গেলো, আমাদের কোনো কিছু শুনলো না। চাইছি না আমাদেরও যেন ঘরটা হয়। আমি নাম্বারকে বলতে যাচ্ছি, বলছি তোমার নামটা বেলা বিডব্লিউতে ফেলে দিয়েছে, পিডব্লিউতে। আমি কেন ফেললো? সবাই ইনকোয়ারি করে সব কিছু দিয়ে গেল, এখন নামটা আমার কেন পিছিয়ে পড়ে গেল? কারণটা কি? যে তাহলে 3 মাস পর 5 মাস পর খারাপ বলছে ঘুরে ফেরো বছর ফেরো, এ কেন? আর নামটা কেটে দিয়েছে আমার। আর চিকিৎসা করতে যাচ্ছি নাম্বারকে, বলছে এখন হবে না, বলে ঘুরে বেলা 5 মাস পর 3 মাস পর। ওদের পাকা বাড়ি আছে আর কিছু মানুষের বাড়ি থেকে ওরা বিল পাস করে নিচ্ছে, মেম্বার সাহেব কিছু বলছে না, আমার নামটা কেটে দিয়েছে। পাকা বাড়িটা আমার যেন হয়, ভিডিও সব নিজে আসে, এডিও নিজে দেখে যাও, ইনকোয়ারি করে দেখে যাও। এই বিষয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অচিন দাসকে ধরা হলে তিনি বলেন, আবাস তালিকা তৈরিতে তার কোনো হাত নেই, প্রশাসনের লোকজনেরাই আবাস তালিকা তৈরি করেছেন। সার্ভে তো আমরা করছি না, সার্ভেটা করছে বিডিও অফিসের তত্ত্বাবধানে, সেটা তো মেম্বারের কোনো ভূমিকা নেই ওখানে। বিডিও স্যাররা বলবে যে কখন পাবে না পাবে, সেটা তো আমরা আর বলতে পারছি না। কিছুগুলো 2-1জনের সেন্সের নাম লিস্টে নাম আসেনি, ওরাই কী করছে, ওরা আক্রোশবশত এগুলো কাজ করছে, কিন্তু অনেকজনের নামই এই সেন্সনে এসছে, ওরা পাবে ঘর। আর সেটা তো আমাদের ভূমিকা কিছু নেই, পঞ্চায়েত মেম্বারের কি ভূমিকা আছে? কেন্দ্রীয় সরকার আগামী 5 বছরের জন্য বিভিন্ন নীতি নির্ধারণে টেলিকম ও স্বাস্থ্য বিষয়ে সার্ভে অর্থাৎ সমীক্ষা করতে চলেছে আগামী বছরে। তাই সার্ভে শুরুর প্রাক্কালে সেই সার্ভে সংক্রান্ত বিষয়ে বুধবার এক বৈঠক হয়ে গেল মালদায়। তাই সার্ভে শুরুর প্রাক্কালে সেই সার্ভে সংক্রান্ত বিষয়ে বুধবার এক বৈঠক হয়ে গেল মালদায়। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস মালদার উদ্যোগে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্ভে সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা হয়। জানা গেছে আগামী বছর 1 জানুয়ারি থেকে যে সার্ভে শুরু হবে তা মূলত স্বাস্থ্য ও টেলিকম বিষয়ের উপর। এই দুটি বিষয়ে সাধারণ মানুষের খরচ কত, সরকারি বেসরকারি খাতে কত খরচ, টেলিকমে ইন্টারনেট পরিষেবা কিভাবে ব্যবহার করছে সাধারণ মানুষ ইত্যাদি নানান বিষয় তুলে ধরা হবে সার্ভেতে। এবং সেই সার্ভের রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বলে খবর। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ভারতবর্ষের সবচেয়ে বড় স্যাম্পল সার্ভের সংস্থা, কেন্দ্রীয় সরকারের। এখন এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হিসেবে কাজ করছে।
এর কাজ মূলত আমাদের যে 5 ইয়ার প্ল্যান হয়, গভর্নমেন্টের যেসব পলিসি হয়, তার জন্য কি ফ্যাক্টরগুলো জোগাড় করা অ্যাজ পার রেকমেন্ডেশন ফর এক্সপার্ট পিপল। এবার এই বছরে আমাদের 80 রাউন্ড চলছে। এর আগে আমাদের 79টা রাউন্ড অলরেডি হয়ে গেছে। এই 80তম রাউন্ডে আমাদের বিষয় হচ্ছে গৃহস্থালির খরচ এবং এর সঙ্গে টেলিকম এবং স্বাস্থ্যের, এর উপরে আমাদের বিষয়। হেলথের উপরে এবার যে মাত্র 6 মাসের একটা সার্ভে হচ্ছে, এই সার্ভের কি ইন্ডিকেটর বেরোবে যে হেলথ ফ্যাসিলিটিস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবা মানুষ কতটা পাচ্ছে।